সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানাবো দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে হত্যার হুমকি। দিল্লিতে আক্রান্ত বাংলাদেশ হাই কমিশন। শনিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার ব্যানারে একদল উগ্র হিন্দু জঙ্গি নিরাপত্তা বেষ্টনী পার হয়ে বাংলাদেশের হাউসের মূল ফটকের সামনে এসে বিক্ষোভ করে। এ সময় তারা নানা ধরনের বাংলাদেশ বিরোধী স্লোগানের পাশাপাশি ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি দিয়েছে। এবারে জানাবো চাঞ্চল্যকর সংবাদ। সীমান্তে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক। লালমনিরহাটের পাটগ্রামে দহগ্রাম আঙ্গরপোতা সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশ দেয় এক বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি। আটক ওই বিএসএফ সদস্যের নাম বেদপ্রকাশ বলে জানা গেছে। জানাবো শুটার ফয়সাল এবং সংশ্লিষ্টদের ব্যাংক হিসেবে ১২৭ কোটি টাকার লেনদেন। জুলাই বিপ্লবী ও ইনকলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীম ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় শুটার হিসেবে মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাব লেনদেনে ১২৭ কোটি টাকার অধিক অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এদিকে হিন্দুস্তান বাংলাদেশের ফুলকেও ভয় পায় রাশেদ প্রধান। জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, হিন্দুস্তানের আধিপত্যবাদ এবং আগ্রাসনের প্রতিবাদে ভারতীয় দূতাবাসে ঘৃণা জানাতে এসেছিলাম। অতীতে একাধিকবার মিছিল নিয়ে আসায় পুলিশ আটকে দিয়েছিল, তাই এবার দেশের মানুষের পক্ষ থেকে একা এসেছি। সঙ্গে নিয়ে এসেছি কালো গোলাপ, তবুও দিতে পারেনি, পুলিশ আটকে দিয়েছে। জানিয়ে দেব সামনের দিনগুলো ভালো নয়, সজাগ থাকুন তারেক রহমান। বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সামনে আমাদের অনেক কাজ, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেটি আমরা বিএনপি নেতাকর্মীরা হই বা অন্য দলের নেতাকর্মী হন, যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, দেশকে সামনে এগিয়ে নেওয়া আমাদের কাজ। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। নেতানিয়াহুর সিদ্ধান্তে ইসরায়েল জুড়ে অসন্তোষ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুর নতুন এক সিদ্ধান্তে দেশজুড়ে কঠোর সমালোচনার সৃষ্টি হয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন। দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে হত্যার হুমকি। দিল্লিতে আক্রান্ত বাংলাদেশ হাই কমিশন। শনিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে অখণ্ড হিন্দু রাষ্ট্রনেতার ব্যানারে একদল উগ্র হিন্দু জঙ্গি নিরাপত্তা বেষ্টনী পার হয়ে বাংলাদেশ হাউসের মূল ফটকের সামনে এসে বিক্ষোভ করে। এ সময় তারা নানা ধরনের বাংলাদেশ বিরোধী স্লোগানের পাশাপাশি ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি দেয়। এ ঘটনাকে নজিরবিহীন বলে উল্লেখ করেছে ঢাকা এবং দিল্লির কূটনৈতিক সূত্রগুলো। ঘটনার সম্পর্কে অবগত ঢাকা ও দিল্লির একাধিক কূটনৈতিক সূত্র আমার দেশকে জানিয়েছে, অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনার অন্তত ২০ থেকে ২৫ জনের একটি উগ্রবাদী দল ৪ থেকে ৫টি গাড়িতে করে সব নিরাপত্তা বেষ্টনী পার হয়ে বাংলাদেশ হাউসের মূল ফটকের সামনে চলে আসে। এ সময় তারা বাংলাদেশ বিরোধী উগ্র স্লোগান দিতে থাকে। তাদের মধ্যে কয়েকজন চিৎকার করে হাই কমিশনারের উদ্দেশ্যে বলতে থাকে, শালাকে গুলি করে মার। এ ঘটনা যখন ঘটছিল তখন বাংলাদেশ হাউসের নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর সদস্যরা নীরবে দাঁড়িয়েছিল। তাদের সেখানে আসতে কোনো ধরনের বাধা দেওয়া হয়নি নিরাপত্তা কর্মীদের পক্ষ থেকে। কূটনৈতিক সূত্রগুলো আরও জানিয়েছে, তারা অনেকক্ষণ ধরে স্লোগান দেওয়ার পর নিরাপদে বাংলাদেশ হাউসের ফটক ত্যাগ করে। এ সময় হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ এবং তার পরিবারের সদস্যরা বাংলাদেশ হাউসে অবস্থান করছিলেন। হাই কমিশনার এবং তার পরিবারের সদস্যরা সম্পূর্ণ নিরাপত্তাহীন অবস্থায় ছিলেন, কারণ এই উগ্রবাদীদের ঠেকাতে নিরাপত্তা বাহিনী কোনো পদক্ষেপই নেয়নি। দিল্লির কূটনৈতিক সূত্র বিস্ময় প্রকাশ করে বলেছে, রাতের আধারে চাণক্যপুরী অর্থাৎ কূটনৈতিক পাড়ায় কিভাবে উগ্র হিন্দুরা বিক্ষোভ করতে পারল তা একটি বড় প্রশ্ন, কারণ কর্তৃপক্ষের সম্মতি ছাড়া কোনোভাবেই এই সুরক্ষিত এলাকায় প্রবেশ করা সম্ভব নয়। এদিকে বাংলাদেশ হাই কমিশনার আক্রান্তের ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি কিছু পদক্ষেপের কথাও বিবেচনা করা হচ্ছে বলে সরকারের নীতি নির্ধারক সূত্রে জানা গেছে। এসব পদক্ষেপের মধ্যে দিল্লি এবং আগরতলায় ভিসা সার্ভিস বন্ধ করে দেওয়া হতে পারে। সীমান্তে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক। লালমনিরহাটের পটগ্রামে দহগ্রাম আঙ্গরপোতা সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে এক বিএসএফ সদস্যকে আটক করেছে বিজেপি। আটক ওই বিএসএফ সদস্যের নাম বেদ প্রকাশ বলে জানা গেছে।
রোববার সীমান্ত আইন লঙ্ঘন করে দহগ্রাম ইউনিয়নের ২ নং ওয়ার্ডের অঙ্গরপোতা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার DAMP ১/৭ এর কাছে ডাঙ্গাপাড়া নামক স্থানে ওই বিএসএফ সদস্যকে আটক করা হয়। ৫১ বিজিবি এবং স্থানীয় সূত্র মতে বেদপ্রকাশ ডাঙ্গাপাড়া নামক স্থানে ১৭৪ অর্জুন ক্যাম্পের সদস্য। তিনি ভারতীয় গুরু ধাওয়া করে শূন্য লাইন অতিক্রমের পর বাংলাদেশের ২০০ গজের অভ্যন্তরে ঢুকে পড়ে। তখন দহগ্রাম আঙ্গরপোতা বিজিবি টহলরত সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসেন। আটক বিএসএফ সদস্যের কাছ থেকে একটি শটগান, ২ রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট এবং একটি অ্যান্ড্রয়েড ফোন পাওয়া গেছে। দহগ্রাম কমিটির সম্পাদক রেজানুর রহমান রেজা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ব্যাপারে এখন পর্যন্ত বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানা যায়নি। দহগ্রাম ভারত বেষ্টিত হওয়ার কারণে বিএসএফ সদস্যরা বরাবরের মতো উস্কানিমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। তাদের এসব কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ এবং বাড়াবাড়ি বন্ধের দাবি জানাচ্ছি। শুটার ফয়সাল এবং সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার লেনদেন। জুলাই বিপ্লবী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় শুটার হিসেবে মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে লেনদেন বিশ্লেষণে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থা থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা এবং বিশ্লেষণ করে প্রাথমিকভাবে সিআইডি এই অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়ায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ অনুযায়ী অর্থ পাচার সংক্রান্ত অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে। রোববার রাতে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আবু তালেব বিষয়টি নিশ্চিত করেন। সিআইডি জানায়, গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ওসমান বিন হাদি মাথায় গুলিবিদ্ধ হওয়ার পরেই সিআইডি এ ঘটনার নানা দিক নিয়ে তদন্ত শুরু করে। ঘটনাস্থলে দ্রুততম সময়ে ক্রাইম সিন ইউনিটের উপস্থিতি, সিসিটিভি ফুটেজ সংগ্রহ, ঘটনাস্থল থেকে ঘাতকদের ব্যবহৃত গুলির খোসা উদ্ধার এবং পরবর্তীতে উদ্ধারকৃত বিভিন্ন আলামত, ফরেনসিক পরীক্ষা সহ এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের নানান দিক নিয়ে নিরলস কাজ করে যাচ্ছে সিআইডি। এরই ধারাবাহিকতায় বিভিন্ন সূত্রে প্রাপ্ত ব্যাংক হিসাবের তথ্য নিয়ে মানি লন্ডারিং অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে সিআইডি। ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে রাহুল এখনও গ্রেপ্তার না হলেও মামলার আলামত গোপন এবং অভিযুক্তকে পালাতে সহায়তার অভিযোগে তার পরিবারের সদস্যসহ একাধিক সহযোগীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংস্থাটি জানায়, গ্রেপ্তার অভিযানের সময় প্রাপ্ত বিভিন্ন ব্যাংকের চেকবইয়ের তথ্য সিআইডির গুরুত্ব নিয়ে পর্যালোচনা এবং বিশ্লেষণ শুরু করে। এতে দেখা যায়, অভিযুক্ত তার শর্ত সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বেশ কিছু চেক বইয়ে বিভিন্ন পরিমাণ অর্থের কথা উল্লেখ রয়েছে। চূড়ান্ত লেনদেন সম্পন্ন না হওয়া এসব রেকর্ডের সমষ্টিগত মূল্য প্রায় ১২৮ কোটি টাকা। হিন্দুস্তান বাংলাদেশের ফুলকেও ভয় পায় রাশেদ প্রধান। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, হিন্দুস্তানের আধিপত্যবাদ ও আগ্রাসনের প্রতিবাদে ভারতীয় দূতাবাসে ঘৃণা জানাতে এসেছিলাম। অতীতে একাধিকবার মিছিল নিয়ে আসায় পুলিশ আটকে দিয়েছিল, তাই এবার দেশের মানুষের পক্ষ হয়ে একা এসেছি। সাথে ছিল ভারতীয় দূতাবাসে দেওয়ার জন্য রাজনৈতিক ভাষায় কর্তৃত্ব বিরোধীর প্রতীক লাল গোলাপ, তবুও পুলিশ আটকে দিয়েছে। হিন্দুস্তান বাংলাদেশের ফুলকেও ভয় পায়। রোববার ভারতীয় দূতাবাসে ঘৃণা প্রদর্শনের উদ্দেশ্যে ওসমান হাদিকে গুলি করার স্থান পল্টন বক্স কালভার্ট রোড থেকে গুলশানের ভারতীয় দূতাবাস পর্যন্ত একা পায়ে হেঁটে সকাল ১০টায় যাত্রা শুরু করেন রাশেদ প্রধান। যাত্রাপথে দেশপ্রেমিক অসংখ্য মানুষ তার সঙ্গে একত্রতা ঘোষণা করে সঙ্গ দেন। ৬ কিলোমিটারের অধিক পথ হেঁটে পাড়ি দেওয়ার পর পুলিশ বাড্ডা লিংক রোডে তাকে বাধা প্রদান করে। রাশেদ প্রধান বলেন, গতকাল দিল্লিতে রাত ৯টায় বাংলাদেশি দূতাবাসে হামলা হয়েছে। ভারতীয় পুলিশ বাধা দেওয়ার বদলে পাশে দাঁড়িয়ে দেখেছে আর হেসেছে। আর আমাদের পুলিশ সুশীল অন্তর্বর্তী সরকারের নির্দেশে ভারতীয় দূতাবাসে নিরস্ত্র একক ব্যক্তি আমাকে ঘৃণা প্রদর্শনের একটি কালো গোলাপ প্রদানে বাধা দেয়। এই নতজানু পররাষ্ট্রনীতি দিয়ে কি হবে? হিন্দুস্তানের চোখে চোখ রেখে কথা বলতে হবে, ভারতীয় আধিপত্যের কবর রচনা করতে হবে। শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। নেতানিয়াহুর সিদ্ধান্তে ইসরায়েল জুড়ে অসন্তোষ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু নতুন এক সিদ্ধান্তে দেশ জুড়ে কঠোর সমালোচনার সৃষ্টি হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস নেতৃত্বাধীন আক্রমণের সময় সৃষ্ট ব্যর্থতার তদন্তে নেতৃত্ব দেওয়ার ঘোষণা দিয়েছে নেতানিয়াহু। পরিকল্পনা অনুযায়ী ৬ সদস্যের একটি কমিটি গঠিত হবে এবং এর মাধ্যম থেকে একজন সভাপতি নির্বাচিত হবে। সরকার বলছে, প্রথমে ৬ সদস্যের সকল নিয়োগে পার্টি অতিক্রম সমর্থন নেওয়া হবে। তবে বিরোধীরা যদি বয়কট করেন তাহলে ওহানা তাদের প্রতিনিধি মনোনয়ন করার ক্ষমতা রাখবেন। তদন্তে স্কোপ নির্ধারণের জন্য মন্ত্রী পর্যায়ের টিম সোমবার পশ্চিম জেরুজালেমে বৈঠক করবে। ঠিক সেই দিন নেতানিয়াহু টেল আবিবের দীর্ঘমেয়াদী দুর্নীতির মামলার সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে উপস্থিত হবেন।